হুম। আমরা সবাই হয়তো আমাদের অফিসের বা পরিচিত মহলের সবচেয়ে ভালো মানুষটার কথা একটু ভেবে দেখতে পারি। সেই মানুষটা যে সবসময় বলে যে মানে সে সব রাজনীতি বা দলাদলির মধ্যে একদমই নেই। হ্যাঁ, সে শুধু নিজের কাজটা করে আর বাড়ি ফিরে যায়। রাইট। খুব নিরীহ মনে হয়, তাই না? কিন্তু এই গভীর আলোচনায় আমরা আজকে এমন কিছু নিয়ে কথা বলবো যা আসলে মানুষের মনস্তত্ত্ব আর ইতিহাসের পাতা ঘাঁটলে একটা সম্পূর্ণ অন্য দিক দেখায়। একদম। দেখা যায় যে মানুষটা সবচেয়ে বেশি নিরীহ সাজার ভান করছে, সে হয়তো অত্যন্ত সুকৌশলে ক্ষমতার সবচেয়ে বড় খেলাটা খেলছে। ঠিক। আমরা যখন আধুনিক সমাজের কথা ভাবি তখন সাম্য, ন্যায্যতা বা সম অধিকারের মতো খুব সুন্দর সুন্দর ধারণাগুলো মাথায় ঘোরে। মনে হয় সবকিছু একটা নিখুঁত দাড়িপাল্লায় মাপা হচ্ছে। কিন্তু বাস্তব দুনিয়ায় যখনই এই সমীকরণে ক্ষমতা শব্দটা যুক্ত হয়, তখন আর ওই দাড়িপাল্লা কাজ করে না। হ্যাঁ, আর আধুনিক যুগে অনেকেই তো ক্ষমতাকে একটা নোংরা বা নেতিবাচক বিষয় হিসেবে দেখে থাকেন। যেটা আসলে একটা বড় ভুল ধারণা। রাইট। আর এই জন্যই আজকের এই বইয়ের আড্ডায় আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত দ্য 48 লজ অফ পাওয়ার এবং এর সাথে সম্পর্কিত নানা গবেষণা বা নোটস ঘেটে একটা সম্পূর্ণ ভিন্ন দিক উন্মোচন করতে যাচ্ছি। আমরা দেখব যে ক্ষমতা আসলে ভালোও নয়, আবার খারাপও নয়। এটা সম্পূর্ণ নীতিনিরপেক্ষ একটা বিষয়। একদম ঠিক আগুনের মতো। আগুন দিয়ে আপনি রান্নাও করতে পারেন, আবার কারো বাড়িও পুড়িয়ে দিতে পারেন। আজ আমরা প্রায় ৩,০০০ বছরের ইতিহাসের নির্যাস থেকে ক্ষমতার এই অদ্ভুত মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। আগুনের উপমাটা কিন্তু খুব চমৎকার। ক্ষমতাকে আসলে ভালো বা খারাপের মানদণ্ডে বিচার করাটা অনেকটা মাধ্যাকর্ষণ শক্তিকে ভালো বা খারাপ বলার মতো অবাস্তব একটা ব্যাপার। হ্যাঁ, মাধ্যাকর্ষণ তো শুধু একটা নিয়ম, তাই না? ঠিক তাই। সমাজকে যদি আমরা একটা বিশাল রাজদরবার হিসেবে কল্পনা করি, তবে এই দরবারের খেলা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে রাখার আসলে কোনো উপায়ই নেই। আমরা সবাই কোনো না কোনোভাবে এই খেলার অংশ। একদম। আর ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যারা নিজেদের খুব ভালো মানুষ হিসেবে তুলে ধরতে চায়, তারা হয়তো সবচেয়ে বড় ম্যানিপুলেটর। কারণ তারা জানে যে এই ভালো মানুষ তকমাটা আসলে তাদের আসল উদ্দেশ্য ঢাকার সবচেয়ে বড় ঢাল। এই জায়গাটাতেই বইয়ের একটা লাইন আমাকে খুব ভাবিয়েছে। সেখানে বলা হচ্ছে যে যারা নিজেদের সবচেয়ে বেশি নির্দোষ বলে প্রদর্শন করে তারাই নাকি আসলে সবচেয়ে কম নির্দোষ। হ্যাঁ, এটা একটা মারাত্মক সত্যি। বিষয়টা অনেকটা ধরুন একটা বোর্ড গেম খেলার মতো। ধরুন সবাই মিলে একটা গেম খেলছে, আর একজন বোর্ডের এক কোণায় বসে বলছে যে আমি কিন্তু খেলছি না, আমি এসবের বাইরে। অথচ ওই আমি খেলছি না ভান করাটাই হলো তার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। রাইট? কারণ যখনই সে নিজেকে খেলার বাইরে বলে দাবি করে তখন অন্য খেলোয়াড়রা তো তার দিক থেকে মনোযোগ সরিয়ে নেয়, আর ঠিক সেই সুযোগেই সে নিজের ঘুঁটি সাজাতে থাকে। বোর্ড গেমের এই ব্যাপারটা একদম নিখুঁত। তবে এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। কি রকম? এই যে মানুষ নিজেকে আড়াল করছে, এর পেছনে আসল খেলাটা হলো উদ্দেশ্য আর ফলাফলের পার্থক্যটা বুঝতে পারা। আমাদের সাধারণ একটা প্রবৃত্তি হলো মানুষ মুখে কি বলছে তা দিয়ে আমরা তাদের বিচার করি। বা তাদের উদ্দেশ্য কতটা মহৎ সেটা দেখি। হ্যাঁ, কিন্তু ক্ষমতার খেলায় উদ্দেশ্য দিয়ে আসলে কিচ্ছু যায় আসে না। সব কিছু বিচার করতে হয় কাজের চূড়ান্ত ফলাফল দিয়ে। হুম। মানে কেউ হয়তো খুব মহৎ উদ্দেশ্য নিয়ে একটা কাজ শুরু করলো, কিন্তু ফলাফল হলো একদম বিপর্যয়কর। আবার উল্টোটাও তো হয়। কেউ হয়তো সম্পূর্ণ নিজের স্বার্থে কাজ করল, কিন্তু তাতে অনেকের উপকার হয়ে গেল। তাই এই খেলায় জয়ী হতে হলে পৃথিবীকে ওই আবেগ দিয়ে দেখার অভ্যাসটা ছাড়তে হবে। রাগ, ক্ষোভ বা অতিরিক্ত উৎসাহের মতো আবেগগুলো আমাদের বিচার বুদ্ধিকে ঘোলাটে করে দেয়, তাই তো? একদম। যে মানুষটা রাগে ফেটে পড়ে, সে আসলে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যে নিয়ন্ত্রণ হারায়, ক্ষমতার কেন্দ্র থেকে সে ছিটকে পড়ে। এই আবেগ নিয়ন্ত্রণের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দিকের উন্মোচন করে। মানুষের আসল উদ্দেশ্য যদি তার কাজের ফলাফল দিয়ে বুঝতে হয়, তবে নিজের ভেতরের আসল উদ্দেশ্যকে অন্যের কাছ থেকে লুকানোর কৌশলটা তো জানা চাই। হ্যাঁ, আর সেখানেই আসে ল 4 এবং ল 3 র প্রয়োগ। রাইট? বইয়ে সবসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলার কথা বলা হয়েছে, আর নিজের উদ্দেশ্য গোপন রাখার উপর ভীষণ জোর দেওয়া হয়েছে। আমি প্রায়ই ভাবি, নীরবতা কেন মানুষকে মানে এত অস্বস্তিতে ফেলে? নীরবতা অস্বস্তিকর কারণ এটি একটি শূন্যস্থান বা বলতে পারেন একটা ইনফরমেশনাল ভ্যাকিউম তৈরি করে। ধরুন একটা মিটিংয়ে হঠাৎ করে একদম পিনপতন নীরবতা নেমে এলো।
তখন দেখবেন কেউ না কেউ অপ্রাসঙ্গিক কিছু একটা বলে সেই নীরবতা ভাঙার চেষ্টা করে। ঠিক ধরেছেন, মানুষের মস্তিষ্ক তো সবসময় চারপাশের মানুষের উদ্দেশ্য পড়তে চায়। যখন কেউ খুব কম কথা বলে, তখন অপর পাশের মানুষটি তার মনের ভাব বুঝতে পারে না। আর ওই বুঝতে না পারার অক্ষমতা থেকেই তো এক ধরনের মানসিক চাপ তৈরি হয়। তখন নীরবতা ঢাপতে গিয়ে মানুষ নিজের অনেক গোপন কথা ফাঁস করে দেয়। একদম। ক্ষমতাশালী ব্যক্তিরা এই মনস্তত্ত্বটা খুব ভালো করে জানেন। তারা খুব ছোট অস্পষ্ট উত্তর দেন, আর তখন অপর ব্যক্তি সেই নীরবতার অস্বস্তি কাটাতে গিয়ে গড়গড় করে কথা বলতে শুরু করে। আর যত বেশি কথা বলা হয়, ভুল করার সম্ভাবনাও তত বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, বড় বড় নেগোসিয়েশনে যে সবচেয়ে কম কথা বলে সেই সাধারণত জিতে যায়। ওহ আচ্ছা। আর উদ্দেশ্য গোপন রাখার ক্ষেত্রে সুনাম এবং কৌশলগত সততার যে ধারণাটা আছে, সেটাও তো এই নীরবতার মতোই একটা শক্তিশালী অস্ত্র। হ্যাঁ, ল 5 অনুযায়ী সুনাম যে কোনো মূল্যে রক্ষা করতে হয়, আর ল 12 বলে কৌশলগত সততার কথা। এই কৌশলগত সততা বা স্ট্র্যাটেজিক অনেস্টি বিষয়টা অনেকটা এমন, ধরুন আমি কাউকে একটা ছোট আসল হীরা উপহার দিলাম। হ্যাঁ, সেটা দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গেল যে এরপর আপনি তাকে যতগুলো নকল হীরা দেবেন, সে অন্ধের মতো সব বিশ্বাস করবে। ছোটখাটো বিষয়ে সততা দেখিয়ে বড় কোনো প্রতারণাকে আড়াল করার কৌশলটা সত্যিই সাংঘাতিক। স্ট্র্যাটেজিক অনেস্টি অনেকটা ওই ট্রোজান হর্সের মতো কাজ করে। মানুষের মন এমনভাবে তৈরি যে কেউ একবার স্বেচ্ছায় নিজের কোনো ক্ষতি স্বীকার করে সত্যি কথা বললে আমরা তার দিক থেকে সব সন্দেহ সরিয়ে নিই। আমরা ধরে নেই মানুষটা খুব সৎ। আর এই একটা সৎ কাজের ঢাল ব্যবহার করে সে তখন তার আসল উদ্দেশ্য চরিতার্থ করতে পারে। ক্ষমতার খেলায় সুনাম একবার নষ্ট হলে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে কম কথা বলে আর সুনাম ব্যবহার করে নিজের উদ্দেশ্য আড়াল করতে হয়। কিন্তু এরপর তো আসে চারপাশের মানুষের সাথে আচরণের বিষয়টা। হ্যাঁ, আর এই জায়গাটাতে এসে অনেকেই হোঁচট খায়, বিশেষ করে বন্ধু বা পরিচিতদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। বইয়ের ২ নম্বর সূত্রটায় খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করা যাবে না, বরং শত্রুদের ব্যবহার করতে শিখতে হবে। বিষয়টা শুনতে একটু রূঢ় লাগে। রূঢ় হলেও এটাই বাস্তব। ধরুন কর্মক্ষেত্রের একটা উদাহরণ দিই। কেউ যদি তার নিজের স্টার্টআপে তার সবচেয়ে কাছের বন্ধুদের নিয়োগ দেয়, এটা অনেকটা তেল আর জল মেশানোর মতো ব্যাপার হয়ে যায়। একদম। তেল আর জলের উপমাটা ভালো, কিন্তু বাস্তব পরিস্থিতি এর চেয়েও একটু বেশি অন্ধকার। কারণ পরিচিতির কারণে সেখানে পেশাদারিত্ব বজায় রাখা ভীষণ কঠিন হয়ে যায়, তাই না? শুধু পেশাদারিত্ব নয়, বন্ধুদের সাথে কাজ করার সবচেয়ে বড় সমস্যা হলো বন্ধুরা অনেক সময় নিজেদের এন্টাইটেলমেন্ট বা অধিকার অনেক বেশি মনে করে। ওহ, তারা ভাবে যেহেতু তারা বন্ধু তাই তাদের বিশেষ সুবিধা পাওনা। রাইট। আর যখনই সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় গভীর ঈর্ষা। ইতিহাস বলে বন্ধুরাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। কিন্তু শত্রুদের ক্ষেত্রে ব্যাপারটা তো উল্টো। হ্যাঁ, একজন প্রাক্তন শত্রুকে যদি ক্ষমা করে নিজের দলে ভেড়ানো যায়, তবে তার মনস্তত্ত্ব সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। সে জানে যে সে অনুকম্পা পেয়েছে। একদম। তাই নিজেকে প্রমাণ করার জন্য সে বন্ধুদের চেয়েও কয়েক গুণ বেশি অনুগত থাকে। তার কাছে হারানোর মতো কিছু থাকে না, বরং অর্জন করার সুযোগ থাকে। ওয়াও! শত্রুকে সুযোগ দিয়ে অনুগত বানানোর এই সাইকোলজিটা আসলেই অসাধারণ। কিন্তু সম্পর্ক ব্যবস্থাপনার আরেকটা দিকও তো আছে। আপনি ল 10 এর কথা বলছেন, তাই না? হ্যাঁ, ধরুন এমন কিছু মানুষ আছে যারা সবসময়ই কোনো না কোনো সমস্যায় পড়ে থাকে। তাদের জীবনে শুধু দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। বইয়ে বলা হচ্ছে এই দুর্দশা ও দুর্ভাগ্য থেকে দূরে থাকতে। কারণ নেতিবাচক আবেগ অনেকটা সংক্রামক ব্যাধির মতো ছড়ায়। কিন্তু কাউকে বিপদে এড়িয়ে চলাটা কি মানে একটু বেশি স্বার্থপরতা হয়ে যায় না? এখানে বিষয়টা শুধু খারাপ সময় পার করা কোনো মানুষকে সাহায্য না করার কথা বলছে না। জীবনের সবারই খারাপ সময় আসে। তাহলে কোন ধরনের মানুষের কথা বলা হচ্ছে? এক ধরনের মানুষ আছে যারা নিজেদের ভুল দৃষ্টিভঙ্গি, অহংকার বা অবিবেচকের মতো কাজের কারণে বারবার দুর্ভাগ্য ডেকে আনে। তারা মূলত একটা ধ্বংসাত্মক ঘূর্ণি বা টর্নেডোর মতো। বুঝতে পেরেছি। মানে আপনি যদি তাদের খুব কাছাকাছি যান, তাদের ওই নেতিবাচকতা আপনার গায়েও লাগবে। হ্যাঁ, তাদের বাঁচানো যায় না, উল্টো তারা আপনাকেও ডুবিয়ে ছাড়বে। তাই এই ধরনের ক্রনিক দুর্ভাগ্যবান মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। তবে এর মানে এই নয় যে মানুষের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। একদমই না।
ল 18 অনুযায়ী কেউ যদি ভাবে যে সে একটা বিশাল দুর্গ তৈরি করে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং নিরাপদ থাকবে, তবে সে সবচেয়ে বড় ভুলটা করবে। এই বিচ্ছিন্ন না হওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমাজ বা কর্মক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে নিলে তো ইনফরমেশনের প্রবাহ বন্ধ হয়ে যায়। যা ক্ষমতার জন্য আত্মঘাতী। সবার সাথে মিশতে হবে, কিন্তু ল 20 অনুযায়ী নিজের স্বাধীনতাও বজায় রাখতে হবে। কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে অন্ধভাবে লড়াই না করে এমনভাবে অবস্থান নিতে হবে যেন সবাই আপনার সমর্থন পেতে আগ্রহী হয়। ঠিক, আর এখান থেকেই শুরু হয় প্রভাব বিস্তারের খেলাটা। এখানে একটা মজার প্যারাডক্স বা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা একদিকে বলছি সবার সাথে মিশতে হবে, আবার কিভাবে তাদের মাঝে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করা যায় সেটিও নিশ্চিত করতে হবে। হ্যাঁ, নিজেকে অপরিহার্য করে তোলার যে বিষয়টা। একদম। ল 1-এ বলা হচ্ছে কখনোই মাস্টার বা বসের চেয়ে বেশি উজ্জ্বল হওয়া যাবে না। আবার ল 11-এ বলা হচ্ছে নিজেকে অপরিহার্য করে তুলতে হবে। এটা অনেকের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। রাইট। কিভাবে একজন ব্যক্তি একই সাথে সবার মনোযোগ কাড়বে আবার বসের অহংকারেও আঘাত করবে না? এটা কি একটা জাদুর কৌশল দেখানোর মতো, যেখানে পেছনের পরিশ্রম কাউকে দেখতে দেওয়া যাবে না? জাদুর উপমাটা একদম পারফেক্ট। ল 30তে কিন্তু এই জাদুর মতোই কাজগুলোকে খুব সহজ আর স্বাভাবিক হিসেবে তুলে ধরার কথা বলা হয়েছে। আর বসের সামনে নিজেকে উজ্জ্বল না করার অর্থটা কি দাঁড়ায় তাহলে? এর অর্থ হল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, মানে তাদের অহংকার বা ইগোকে বুঝতে পারা। যারা শীর্ষ পদে থাকে তাদের সবসময় একটা নিরাপত্তাহীনতার কাজ করে। তারা ভয় পায় যে নিচ থেকে কেউ হয়তো তাদের জায়গা দখল করে নেবে। ঠিক। এখন আপনি যদি আপনার বসের চেয়ে বেশি বুদ্ধিমান বা চৌকস হয়ে ওঠেন এবং সেটা সবার সামনে প্রদর্শন করেন, তবে বস আপনাকে নিজের জন্য হুমকি মনে করবে। তার মানে নিজের আলো দিয়ে বসের চোখ ধাঁধিয়ে দেওয়া যাবে না, বরং সেই আলো দিয়ে বসকেই আলোকিত করতে হবে, তাই তো? একদম নিখুঁত বলেছেন। ইতিহাসের একটা দারুণ উদাহরণ আছে। গ্যালিলিও যখন বৃহস্পতির 4টা চাঁদ আবিষ্কার করলেন, তখন তিনি সেগুলোর নাম দিলেন ইটালির ক্ষমতাশালী মেদিছি পরিবারের 4 ভাইয়ের নামে। বাহ! তিনি তো চাইলেই নিজের নামে বা বিজ্ঞানের কোনো নামে রাখতে পারতেন। হ্যাঁ, কিন্তু তিনি জানতেন তার পেট্রন বা পৃষ্ঠপোষকদের ইগোকে সন্তুষ্ট করাটা বিজ্ঞান চর্চার মতোই জরুরি। এর ফলে মেদিছি পরিবার তাকে তাদের প্রধান দার্শনিক হিসেবে নিয়োগ দেয়। বুঝতে পেরেছি। মানে আপনি আপনার সেরা আইডিয়াটা বসকে দিন এবং সবাইকে বুঝতে দিন যে বসের দুর্দান্ত নেতৃত্বের কারণেই এই আইডিয়াটি সফল হয়েছে। এতে আপনার অপরিহার্যতাও প্রমাণ হবে, আবার বসের অহংকারেও আঘাত লাগবে না। অর্থাৎ কাজটা হবে নিজের, কিন্তু কৃতিত্বের স্পটলাইটটা থাকবে বসের উপর। কিন্তু এই যে নিজেকে অপরিহার্য করে তোলার কথা বললাম, এর সাথে তো মানুষের মনোযোগ আকর্ষণেরও একটা সম্পর্ক আছে। অবশ্যই আছে। সবসময় মানুষের চোখের সামনে ঘুরঘুর করলে তো মানুষের কাছে নিজের কদর কমে যায়। এই ক্ষেত্রে লো 16 মানে অনুপস্থিতি বা দুষ্প্রাপ্যতার ব্যবহারটা কিভাবে কাজ করে? এটা হলো অর্থনীতির একদম বেসিক সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা চাহিদা ও যোগানের সূত্র। আপনি যখন খুব বেশি সহজলভ্য হবেন, সব সময় সবার সব কাজে হ্যাঁ বলবেন, তখন মানুষ আপনাকে সস্তা মনে করতে শুরু করবে। তাই মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিতে হবে। হ্যাঁ, যখন আপনি থাকবেন না, তখন মানুষ আপনার অভাব অনুভব করবে, আপনার কাজ নিয়ে কথা বলবে। এই সাময়িক অনুপস্থিতি আপনার মান বহুগুণ বাড়িয়ে দেয়। দারুণ একটা পয়েন্ট। এর পাশাপাশি ল 28 অনুযায়ী আরেকটা বিষয় হলো সাহসিকতার সাথে কাজ করা। আপনি যখন কোনো কাজ করবেন, তখন সেটা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করতে হবে। দ্বিধাগ্রস্ত বা ভীরু মানুষকে তো কেউ সম্মান করে না। মানুষ সবসময় সাহসী পদক্ষেপকে সমীহ করে। এমনকি সেই পদক্ষেপ যদি ভুলও হয়, তবুও আত্মবিশ্বাসের কারণে মানুষ সেটা মেনে নেয়। ঠিক তাই। আচ্ছা, এই সাহসী পদক্ষেপ এবং প্রভাব বিস্তারের আলোচনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে। দীর্ঘমেয়াদী টিকে থাকা এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা কিভাবে হবে? এটা ক্ষমতার খেলায় সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায়। এখানে সোর্স মেটেরিয়ালের একটা জায়গায় আমি একটু ধাক্কা খেয়েছি, বা বলতে পারেন একটা কনফিউশন তৈরি হয়েছে। কোন জায়গাটা? একদিকে ল 15-এ বলা হচ্ছে শত্রুকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে হবে, আবার ল 29-এ বলা হচ্ছে একদম শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করতে হবে। আচ্ছা। কিন্তু একদম শেষ নিয়মে মানে ল 48-এ গিয়ে বলা হচ্ছে আকারহীন বা জলের মতো হতে। এই দুটোর মধ্যে কি একটা সুস্পষ্ট সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে না? আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি। মানে
একদিকে বলা হচ্ছে কঠোরভাবে শেষ পর্যন্ত পরিকল্পনা করতে, অন্যদিকে জলের মতো কোনো আকার না থাকার কথা, এটা কেমন হলো? আপাতদৃষ্টিতে এটা সাংঘর্ষিক মনে হলেও আসলে তা নয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সামরিক কৌশল বা যে কোনো বড় পরিকল্পনার গভীরে গেলে দেখা যায় যে স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটু খুলে বলবেন? পরিকল্পনা বা স্ট্র্যাটেজি সুনির্দিষ্ট থাকতে হবে, অর্থাৎ আপনার লক্ষ্য কী বা আপনি কোথায় পৌঁছাতে চান সে বিষয়ে আপনার স্পষ্ট ছক থাকতে হবে। শেষ পরিণতি পর্যন্ত ভেবে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ বা ট্যাকটিক্স হতে হবে জলের মতো তরল এবং পরিবর্তনশীল। ধরুন আপনি একটা পাহাড়ের চূড়ায় উঠবেন, এটা আপনার স্থির লক্ষ্য। কিন্তু ওঠার পথে যদি বড় পাথর বা খারাপ আবহাওয়া আসে, তখন তো আমাকে পথ বদলাতে হবে। ঠিক তাই, পরিস্থিতির সাথে সাথে যদি আপনি আপনার কৌশল বদলাতে না পারেন, তবে শক্ত গাছের ডালের মতো আপনিও ঝড়ে ভেঙে পড়বেন। জল যেমন যে কোনো পাত্রে রাখলে সেই আকার ধারণ করে, আবার বাঁধ ভেঙে সবকিছু ভাসিয়েও নিতে পারে। কৌশল হতে হবে ঠিক সেরকম নমনীয়। একদম। পাহাড়ের উপমাটা দারুণ। লক্ষ্য স্থির, কিন্তু পথটা পরিস্থিতির ওপর নির্ভর করে বদলাতে হবে। আর পরিবর্তনের কথা যখন এলোই, তখন ল 45-এর বিষয়টা বলা দরকার। মানুষ স্বভাবগতভাবে অভ্যাসের দাস। তারা পুরনো নিয়ম বা চেনা গণ্ডের বাইরে যেতে খুব ভয় পায়। তাই রাতারাতি কোনো বড় পরিবর্তন আনতে গেলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। ঠিক তাই, সমাজ বা প্রতিষ্ঠানে যদি কোনো সংস্কার আনতে হয়, তবে তা আনতে হবে খুব ধীরে, প্রায় অদৃশ্যভাবে। যেন কেউ বুঝতে না পারে যে তাদের চিরচেনা অভ্যাসে বদল আনা হচ্ছে। মানুষ ঐতিহ্যকে ভালোবাসে, তাই নতুন কোনো আইডিয়া দিলেও সেটাকে পুরনো ঐতিহ্যের মোড়কে মুড়িয়ে উপস্থাপন করতে হয়। রাইট। আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিজয় যখন আসবে, তখন ল 47 অনুযায়ী আরেকটা বড় ফাঁদ তৈরি হয়। বিজয়ের আনন্দ মানুষকে অন্ধ এবং অহংকারী করে দেয়। তারা মনে করে তারা অজেয়, আর এই অহংকারের বশবর্তী হয়ে তারা তাদের মূল লক্ষ্যের বাইরে গিয়ে এমন সব পদক্ষেপ নেয় যা তাদের পতন ডেকে আনে। তাই কখন থামতে হবে সেটা জানাটা জেতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একদম। তার মানে এই দীর্ঘ আলোচনার মূল নির্যাস হল, ক্ষমতার নিজস্ব একটা ছন্দ এবং ধরন বা প্যাটার্ন রয়েছে। যারা এই খেলায় জয়ী হয়, তারা কখনোই আবেগ দ্বারা তাড়িত হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না। বরং তারা নিবিড়ভাবে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে, সঠিক সময়ের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে। এবং নিজেদের আচরণ ও অভিব্যক্তি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তারা জানে কখন শিকারের মতো ঘাপটি মেরে থাকতে হবে আর কখন শিকারীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এই ছন্দটা বুঝতে পারাই হলো ক্ষমতার আসল চাবিকাঠি। সময়ের সাথে সাথে পা মিলিয়ে চলাটা একটা বড় শিল্প। কখনোই তাড়াহুড়ো করে পরিস্থিতি নষ্ট করা যাবে না। ঠিক, সময়কে নিজের পক্ষে কাজ করার সুযোগ দিতে হবে। আর এই পুরো প্রক্রিয়ায় নিজের সুনাম, নিজের উদ্দেশ্য এবং অন্যের সাথে নিজের দূরত্ব এমনভাবে মাপতে হবে যেন আপনি সবসময় চালকের আসনে থাকেন। যারা ক্ষমতার এই খেলাকে কেবল একটি নৈতিক বা অনৈতিক বিষয় হিসেবে দেখে এড়িয়ে যেতে চান, তারা মূলত নিজেদেরকেই সবচেয়ে বড় ঝুঁকির মুখে ফেলে দেন। কারণ আপনি মেনে নিন বা না নিন, আপনি খেলুন বা না খেলুন, ক্ষমতার এই অদৃশ্য খেলা কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই। একেবারে শুরুতেই আমরা যে নিখুঁত দাড়িপাল্লার কথা বলছিলাম, আজকের এই গভীর বিশ্লেষণের পর মনে হচ্ছে সেই দাড়িপাল্লাটা আসলে কোনো সাম্য বা ন্যায়ের প্রতীক নয়। বরং ওটা ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তনের একটা হাতিয়ার মাত্র, যা কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। ঠিক তাই। আর এই আলোচনার একদম শেষে এসে ভাবার মতো একটা অদ্ভুত প্রশ্ন মাথায় এলো। কি রকম? ভাবুন তো, সমাজের প্রতিটি মানুষ যদি একই সাথে অত্যন্ত নিখুঁতভাবে এই ৪৮টা নিয়ম মেনে চলতে শুরু করে, তাহলে কি হবে? সবাই যদি নিজের উদ্দেশ্য গোপন করে, সবাই যদি নীরব থাকে, কেউ কারো কথায় প্রভাবিত না হয়, হ্যাঁ। তাহলে কি ক্ষমতার পুরো কাঠামোটা চিরতরে স্থবির হয়ে পড়বে? নাকি মানুষের মনস্তত্ত্বকে ব্যবহার করে নিয়ন্ত্রণ করার জন্য সম্পূর্ণ নতুন এবং অদৃশ্য কোনো ভাষার জন্ম হবে? যা আমরা আজ হয়তো কল্পনাও করতে পারছি না। আসলেই এটা ভাবার মতো একটা বিষয় বটে।